বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, ৪২ বছরে বাংলাদেশের অর্জন আছে অনেক, এবং বাংলাদেশ যেখানে দাঁড়াতে পারতো, যেখানে গিয়ে দাঁড়াতে পারতো, সেখানে যাবার পথে অনেক সমস্যাও রয়েছে এবং সেই জায়গায় খানিকটা হতাশাও রয়েছে। কিন্তু বাংলাদেশের নানা ধরনের সমস্যার কথা আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি, কিন্তু এগিয়ে যাবার জন্য সবাই এই বিষয়ে একমত যে সমস্যাটিকে সবচেয়ে আগে চিহ্নিত করা দরকার সেটি হচ্ছে শিক্ষা, এবং নজরটা বেশি সেখানে দেওয়া দরকার। এবং শিক্ষায় যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি তাহলে এগিয়ে যাওয়ার পথটা অনেক দ্রুত এবং গতিশীল হয়। এবং সেই সঙ্গে দেশের অর্ধেক যেহেতু নারীর ক্ষমতায়নের দিকে, নারীর উন্নয়নের দিকে, নারীর শিক্ষার দিকে আমাদের মনোযোগটা আছে, কিন্তু সেটি আরও বেশি হওয়া দরকার। মূলত এই বিষয় নিয়ে কথা বলবো আমরা, শিক্ষা এবং নারী সম্পর্কিত বিষয় নিয়ে। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি, আমার বায় বসা আছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ.কে আজাদ চৌধুরী, আর আমার ডানে রয়েছেন শিক্ষাবিদ প্রফেসর মেরিনা জাহান। দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমার যারা অতিথি তাদের সব বক্তব্য সবসময় আপনাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, বা অনেক বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে। সেটি বোঝার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা একটা আপনাদের মতামতের জন্য একটা বিশেষ ব্যবস্থার শুরু করেছি, এবং সেটি হচ্ছে যে আপনারা যদি প্রফেসর ডক্টর এ.কে আজাদ চৌধুরীর বক্তব্য আপনার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয়, তাহলে টিএম লিখে স্পেস দিয়ে টাইপ করবেন আপনার মোবাইল ফোনে। প্রফেসর মেরিনা জাহানের বক্তব্য যদি বেশি গ্রহণযোগ্য হয় তাহলে টিএম লিখে স্পেস দিয়ে বি টাইপ করবেন, এবং কারো বক্তব্য যদি গ্রহণযোগ্য না হয় তাহলে টিএম লিখে স্পেস দিয়ে সি টাইপ করবেন এবং পাঠিয়ে দেবেন 16258-এ। এবং অনুষ্ঠান চলাকালীন ফলাফলটা পর্দায় আপনারা দেখতে পারবেন। আমি অনুষ্ঠানে যাচ্ছি প্রফেসর ডক্টর এ.কে আজাদ চৌধুরী। আপনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এই মুহূর্তে, এবং এর আগে আপনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ ৪২ বছর ধরে যে চেষ্টা করছে, সেখানে শিক্ষায় বাংলাদেশ যে জায়গায় দাঁড়ানোর কথা, যে জায়গায় অবস্থান হওয়ার, যেখানে অবস্থানটি থাকবার কথা, সেখানে বাংলাদেশের এই অবস্থানটি আছে কিনা? কেউ বলছেন যে আমাদের হয়তো ফ্যাক্টস ফিগারে তথ্যপাতে আমরা অনেকখানি এগিয়েছি, কিন্তু মানের দিক থেকে ঠিক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। তো আপনি যদি বলেন একটু আমাদের। আমার মনে হয় স্বাধীনতার প্রাক্কালে বাংলাদেশের সাক্ষরতার হার যদি বিবেচনা করি, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা যদি বিবেচনা করি, ছাত্র সংখ্যা যদি বিবেচনা, তখন 6টি বিশ্ববিদ্যালয় ছিল। প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও সরকারিকরণ করা হয়েছিল না। বঙ্গবন্ধু 50,000 প্রাইমারি স্কুল সরকারিকরণ করেছে। এর একটা সুদূর প্রসারী প্রভাব পড়েছে। তাই তো আজকে এটা শিক্ষাটা ধারাবাহিকতা আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি লেভেল। এখন আমি মূলত টার্সারি লেভেল নিয়ে ডিল করি, কিন্তু প্রাইমারি সেকেন্ডারি নিশ্চয়ই অবলোকন করি। আমরা এখন যখন দেখি একটা ছেলে ক্লাস 5-এ একটা ন্যাশনাল এক্সাম দেয়, যার সংখ্যা 30 লক্ষ 40 লক্ষ ছেলে পরীক্ষা দেয়, এই যে আর কিছু না ধরি, এই যে তার মানসিক সাহস, চ্যালেঞ্জকে ফেস করার এবং ন্যাশনাল এক্সাম দিয়ে উঠে আসার, এটা আমাদের বিশাল অর্জন। আমরা যখন চিন্তা করি 22 কোটি বই বছরের প্রথম দিনে ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া, এটা একটা দৃঢ়তার পদক্ষেপ। আমি বলবো না সাকসেস ফেলিওর, কিন্তু একটা নতুন বইয়ের পাওয়ার আনন্দে ছেলে মেয়েরা উন্মত্ত হয়। এটা তো নিচের লেভেলে। আমরা যদি ক্লাস 8-এর কথা চিন্তা করি, আমরা কখনো ভাবিনি ক্লাস 8-এ, আমি নিজেও ভাবিনি যে ক্লাস 8 and 5-এ ন্যাশনাল লেভেলে এক্সাম করে এটা সম্ভব এবং কোয়ালিটি জাজমেন্ট করা যাবে, কিন্তু সেটা সম্ভব হয়েছে। আজকে 24 লক্ষ ছেলে মেয়ে ক্লাস 8-এ জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সাম পরীক্ষা দেয়, সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে, পাশের আরও ভালো, গ্রেডও ভালো। ম্যাট্রিকুলেশনে যখন ধরি, সেখানে এসে ম্যাট্রিকুলেশন তো আর এখন আমার সময় ছিল, এখন নেই। এটা স্কুল সার্টিফিকেট এক্সাম ক্লাস 10-এ, সেখানেও 10-12 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, মাদ্রাসা সহ, স্কুল কলেজ সহ। এটা বিশাল সংখ্যা। তখন পরীক্ষার হলে যেতে আমার স্পষ্ট মনে আছে, ম্যাট্রিকুলেশনে ছিল প্রথম ধাপ যখন ন্যাশনাল লেভেলে পরীক্ষা দেওয়া হতো। আমি ফেনী হাই স্কুলের ছাত্র ছিলাম। পরীক্ষার আগের রাতে ঘুমানো যেত না, দূর বুকে পরীক্ষার হলে যেতাম। পরীক্ষায় কি লিখেছে না লিখেছে বলতে পারবো না, রেজাল্ট অবশ্য ভালোই হয়েছে, কিন্তু এই যে অভ্যস্ত এবং ধাতস্থ হওয়া, চ্যালেঞ্জকে ফেস করা জীবনে ধাপে ধাপে, এটি একটা ক্ষমতায়ন বলা চলে ছাত্রদেরকে। আর ইন্টারমিডিয়েট লেভেলে
7 লাখ 8 লাখ 9 লাখ ছেলে এবং মেয়ে তারা পরীক্ষা দেয়, পাশ করে, জিপিএ গ্রেড ভালো পায়। এখন কথা হলো যে এই যে জিপিএ গ্রেড, এটা নিয়ে প্রশ্ন ওঠে, এটা কি আসলে গুণসম্পন্ন কি মানসম্পন্ন কিনা, আসলেই কি শিক্ষকরা মার্ক কি ব্যয় করে? আমি একটা কথা বলতে চাই, এ টিচার ইজ এ ফ্রেন্ড, একজন শিক্ষক একজন বন্ধু, এবং অ্যাট দি সেম টাইম এ টিচার ইজ অ্যান অ্যাডজুডিকেটর, এ জাজ। যখন সে তার গ্রেড দেয়, শিক্ষক তখন এখন জাজের ভূমিকায় থাকে। আমার বিশ্বাস অধিকাংশ শিক্ষকই জাজের ভূমিকা থেকে অন্য কোনো ভূমিকায় যেতে পারে না, বিচ্যুতি হয়তো হতে পারে। আর একটা উদাহরণ আমি দেই, যখন আপনার লন্ডন অলিম্পিক হলো, ইনার লন্ডনের সোশ্যাল ডিনামিক্স স্টাডি করার জন্যে এডুকেশন লেভেল পারফরমেন্স, ইকোনমিক ডিস্ট্রিবিউশন, what you call migrant population আর ইন্ডিজিনাস পপুলেশন, তারা সব স্টাডি করেছে। এটা ইকোনমিস্টে এসছে পাবলিশ পেপার। সেখানে দেখা গেল জিসি পরীক্ষাতে হাইয়েস্ট স্কোরার হলো চাইনিজ স্টুডেন্ট, and second highest scorer was the Bengali student in London, in a city, আমরা গ্যাটো বলতে পারি। থার্ড হলো ইন্ডিয়ান, ফোর্থ আর একটা কান্ট্রি, সিক্সথ হলো যে নেটিভ ইংলিশ। এই যে ছাত্রছাত্রীরা যে রেজাল্টটা করলো, এটা তো ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড জিসিএ লেভেলের। এটা দেখেও কি বলবেন এটা কি মার্ক, উইনফল মার্ক দিয়ে দেওয়া হয়েছে, দে হ্যাভ অ্যাচিভড ইট। আজকাল ছেলেমেয়েরা অনেক পারদর্শী, গ্যাপসিম পাওয়ার আছে, চ্যালেঞ্জ ফেস করার শক্তিও আছে, সুযোগ পেলে তারা এটা করতেও পারে। আর বিশ্ববিদ্যালয়ে একটা বিস্ফোরণ হয়েছে, আমি সেটা জগৎ সম্বন্ধে বলতে পারি। বিশ্ববিদ্যালয়ে 2008-এ, আমি তখনও উপাচার্য, চেয়ারম্যান হয়নি, 2008-এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 11,60,000। সেটা ইনক্লুডিং ন্যাশনাল ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইউনিভার্সিটি কলেজে যেখানে অনার্স অ্যান্ড মাস্টার্স আছে, 11,60,000 ছাত্র ছিল। আর সেই সংখ্যা 2012-তে এসে দাঁড়িয়েছে 26 লাখ, মোর দ্যান ডাবল। এই যে সংখ্যার বিস্ফোরণ হয়েছে, এটা স্বাভাবিকভাবেই যখন বিস্তৃতি এমন ঘটে, কোয়ালিটি ফল করার সম্ভাবনা থাকে। কনসেন্ট্রেটেড জিনিসে কোয়ালিটি ভালো থাকে, আর যখন এক্সপান্ড করে হরাইজন্টালি, কোয়ালিটি ফল করার সম্ভাবনা থাকে। একদম যে করেনি তা বলবো না, তবে তারও একটা কাউন্টার মেজার নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার এবং ওয়ার্ল্ড ব্যাংক হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট, এটা আগে থেকে কনসিভ করা ছিল, 2009-এ ইমপ্লিমেন্ট করে। তার উদ্দেশ্যটাই ছিল ইমপ্রুভমেন্ট অফ দি কোয়ালিটি ইন হায়ার এডুকেশন। যে এক্সপানশন হবে তারা দে কুড ফোরসি ইট। সেই জন্য সেখানে ইনোভেটিভ ফান্ড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনালাইজেশন, কারিকুলার ডেভেলপমেন্ট, ইনসেন্টিভ টু দি রিসার্চার অ্যান্ড গিভিং স্কলারশিপ। এবং এইটার আমরা গত 2 বছরে 400 কোটি টাকার স্কলারশিপ দিয়েছি, গ্র্যান্ট দিয়েছি ফর রিসার্চ। আগে দেওয়া হতো একটা বিশ্ববিদ্যালয়ে 3 কোটি, 35টা বিশ্ববিদ্যালয় ধরেন কোনো বিশ্ববিদ্যালয় 1 কোটিও পেত, সব মিলে ধরেন 50 কোটি টাকা দেওয়া হতো বা 30 কোটি টাকা দেওয়া হতো। এখন 400 কোটি টাকা গবেষণার জন্য দেওয়া হয়েছে, এবং দিস হ্যাজ বিন মনিটর্ড বাই দি ইন্টারন্যাশনাল রিনাউন্ড এক্সপার্ট, এবং তারা এতই প্রশংসা করেছে যে প্রজেক্টের জন্য। এবং আমরা সমস্ত কবে দেওয়া হলো, হ্যাঁ মানে এই টাকাটা কবে দেওয়া হলো? দেওয়া হয়েছে গত 2-3 বছরে দিয়েছি আমরা। গত 2 বছর আগে দিয়েছি, এবছরে দিয়েছি, এটাও শেষ টার্ম, 3rd ইয়ার প্রোগ্রাম অলমোস্ট কমপ্লিট। এবং আমরা 26 ইউনিভার্সিটিকে BDRAN, বাংলাদেশ এডুকেশন রিসার্চ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করছি, যাতে বিশ্ব জ্ঞান ভান্ডারের সঙ্গে সরাসরি যুক্ত হয়। ইন্টারনেট তো সবাইরই আছে, কিন্তু ইন্টারনেটের ছবি দেখে মনে হয় ডাউনলোড করছে বিউটিফুল গার্ল, কিন্তু আস্তে আস্তে দেখা যায় সে এখন 80 ইয়ার্স উইমেন। যে ডাউনলোড করছে, আই ডিডন্ট ওয়ান্ট দ্যাট, এখন ডাউনলোড করতে পারবে উইথ সেকেন্ড ডেডিকেটেড লাইনে, যাতে ওয়ার্ল্ড নলেজ এক্সপোজ এমনভাবে হচ্ছে তার,
সমতা বিধান এখানেই হবে, সক্ষমতা এখানে দেওয়া হবে, হাজী দানেশ বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা পটুয়াখালী বিশ্ববিদ্যালয় ইকুয়াল অ্যাক্সেস পাবে টু আর্ন নলেজ, টু এক্সচেঞ্জ ভিউজ অ্যান্ড টু কন্ট্রিবিউট নলেজ টু দেম। এই যে অর্জন, এটা বিশাল অর্জন। আমাদের এই সংখ্যার বিস্ফোরণের সঙ্গে এখানে কিন্তু আর কোনো দেশ তুলনা করা চলে না। চায়না, তাদের 32 মিলিয়ন স্টুডেন্ট টার্সিয়ারি লেভেলে, ইন্ডিয়ার 20 মিলিয়ন বলে, এটা একটু বাড়াই বলে হয়তো, এটা 18 মিলিয়নের মতো, আর আমাদের হলো 2.6 মিলিয়ন। আমরা কিন্তু ইন্ডিয়ার 19 ভাগের 1 ভাগ, তা সে তুলনায় আমাদের অনেক বেশি। আপনি কি শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট? মানে আমি যদি বলি যে অনেক জায়গায় বলা হয় যে আমাদের বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান আগে যেখানে ছিল বা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যেখানে ছিল সেখান থেকে অনেক নিচে নেমে এসেছে, এটি একটি কথা। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে গবেষণার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যত কোনো গবেষণা হয় না, কিন্তু ফান্ডের অভাবে হয় না, এখন এই যে ফান্ড দেওয়া হচ্ছে বা তাতে করে অভাবে হয় না। কিন্তু এখন আপনি জেনে খুশি হবেন, গত 2 বছরে বিশ্ববিদ্যালয়ে মোর দেন 56 crore টাকা গ্র্যান্ট হিসাবে পেয়েছে, এবং সেই রিসার্চগুলো এত ইউনিক অ্যান্ড ইনোভেটিভ। ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ কাম আপ উইথ অ্যান অ্যাডিশনাল ফান্ড, অলমোস্ট 110 মিলিয়ন ফান্ড নিয়ে এসছে, যে তোমরা এরকম যদি করতে পারো তাহলে উই রিনিউ দি প্রজেক্ট অ্যান্ড গিভ ইউ দি ফান্ড ফর হায়ার এডুকেশন, এবং ইন্ডাস্ট্রির সঙ্গে লিঙ্ক করো যাতে দিস প্রজেক্ট ক্যান ডাইরেক্টলি গো টু দি মার্কেট। তবে এটা আমি অস্বীকার করব না, সবই যে ভালো, সবই যে অর্জন সফল হয়েছে তা নয়, আমাদের ব্যর্থতাও আছে। গুণের ভিতরে যদি বিচার করেন, সামষ্টিক ক্ষেত্রে গুণের কিছুটা অবমূল্যায়ন হয়েছে, নিজেরা ধরে রাখতে পারেনি। দোজ হু আর ব্রাইট, দে আর ভেরি ব্রাইট, দোজ হু আর মিডিওকার, দে আর ব্রাইট অ্যাজ ওয়েল। আর ডাউন ট্রডেন যারা আছে তাদের গুণ অনেক নিচে, সেটাকেই উত্তোলনের ব্যবস্থা করতে হবে। তবে সংখ্যার বিচারে বিস্ফোরণ হলেও গুণের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কম্প্রোমাইজ হয়েছে, কিন্তু এটাকে উত্তরণ করতেই হবে, না হলে জাতির মুক্তি নাই। আসবো আপনার কাছে। প্রফেসর মেরিনা জাহান, আপনি তো দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করেছেন, দীর্ঘদিন করেছেন এবং প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করেছেন, তো আপনার এক্সপেরিয়েন্স কি বলে? শিক্ষা বিষয়ে তো স্যারের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্যই শুনলেন। তো আমি প্রথমেই যেটি বলবো যে শিক্ষা মানুষের মনকে বিকশিত করে, সুন্দরকে ভালোবাসতে শেখায়, আর সকল কুসংস্কারকে দূর করে অগ্রগামী মানুষ তৈরিতে শিক্ষার কোনো বিকল্প নেই। আর আমি নারী শিক্ষাকেই প্রাধান্য দিয়ে কথা বলতে চাচ্ছি। আর বর্তমান সরকার নারী শিক্ষা প্রসারের জন্য বেশ কিছু পদ্ধতি, কর্মসূচি গ্রহণ করেছেন, যাতে করে এই নারী সমাজকে একটি দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা যায়, সেই উদ্দেশ্যকে নিয়েই। এবং লক্ষ্য করলেই দেখতে পাবেন যে বছরের প্রথম দিন বই দেওয়া হচ্ছে, আর তাছাড়াও এই উপবৃত্তি প্রথা চালু করা হয়েছে। এই উপবৃত্তির জন্য কিন্তু ঝরে পড়া একদমই কমে গেছে, আর এই উপবৃত্তির ফলে বাল্যবিবাহ কিন্তু কমে গেছে, আর ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়ার সংখ্যাও কিন্তু বেড়েছে। কাজেই আমি মনে করি যে একজন নারী যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু চ্যালেঞ্জ নিয়ে সে জীবনকে মোকাবেলা করতে পারে। আর আমার মতে নারীকে শিক্ষা লাভ করতে হবে তার পরিবার, সমাজ তথা রাষ্ট্রকে শিক্ষিত করে গড়ে তুলবার মানসে। আরেকটি বিষয় যে এখানে সার্বিক বিবেচনা থেকে নারীর অবস্থানকে আপনি কীভাবে দেখছেন? একটু তো যে শিক্ষার সুযোগ যে পাচ্ছে, শিক্ষিত যে হচ্ছে তার একটা অবস্থান, অনেকে আছে শিক্ষার সুযোগ পাচ্ছে না, কিন্তু তারাও নানাভাবে কাজকর্ম করছে। আমাদের তৈরি পোশাক শিল্প খাতে প্রচুর মেয়ে কাজ করছে, এবং এটি আমাদের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। সব মিলিয়ে কি মনে হয় আপনার কাছে যে নারী কি সব জায়গায় সামগ্রিকভাবে নারীকে বিবেচনা নিয়ে একটি আমাদের পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে? সামগ্রিকভাবে আপনার প্রশ্নটির যদি ব্যাখ্যা আমি দিতে চাই, তাহলে প্রথমেই আমি বলবো নারী বাংলায় 2 অক্ষরের এই একটা শব্দের মধ্যে লুকিয়ে আছে অর্ধেক পৃথিবী, সভ্যতার 8খানা আকাশ। এমন একটি সময় ছিল যখন সন্তান জন্মানোর প্রক্রিয়া ছিল মানুষের অজানা। সেই যুগে মূলত প্রজনন ক্ষমতার কারণেই নারীকে জাদুকরী আখ্যা দেওয়া হয়েছিল। নারী পূজিত হতেন উর্বরতার দেবী, কিন্তু শিবের তখনও জটিনী দেবাদিদেবের তকমা। পুরুষ কেবলই ছিলেন নারীর সঙ্গী।
সেই মাতৃতান্ত্রিক সমাজের লাগাম ছিল নারীর হাতেই। দিন পাল্টালো, কৃষির হাত ধরে এলো সম্পত্তির অধিকারবোধ, পরিবারের ঘেরাটোপ। পুরুষ কেবল নিজের সন্তানের হাতেই তুলে দিতে চাইল উত্তরাধিকার। আর সেখান থেকেই কিন্তু শুরু হলো অনেকটা বিবাহ সূত্রে নারীকে আবদ্ধ করার আয়োজন। তবে আমি বলবো, সেই সভ্যতার গোড়া থেকে একেবারে আজকের সময় পর্যন্ত নারীর অস্তিত্ব অবহেলিত হয়েও উদযাপিত হয়েছে, বঞ্চিত হয়েও স্বীকৃত হয়েছে। তবে সেই উদযাপন, সেই স্বীকৃতির ধরন হয়তো কিছুটা আলাদা। 13 বছরের মালালা ইউসুফজাই বলল, নারী শিক্ষা নারীর মৌলিক অধিকার। তালেবানরা কোন অধিকারে এটা কেড়ে নিতে চায়? এবং এ ধরনের কথা বলার জন্যই স্কুল থেকে ফেরার পথে মালালাকে গুলি খেতে হয়েছে। নারী শিক্ষা আন্দোলনের এই সাহসী কর্মী মালালাকে খুব সম্ভবত আগামী 12ই জুলাই জাতিসংঘের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হবে। সকল মানুষের হয়ে গণতান্ত্রিক সংস্কারের কথা বলার জন্য প্রায় 21 বছর গৃহবন্দী থাকতে হয়েছে অং সান সুচিকে। আমরা জানি, উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষককে অন্ধ হয়ে যেতে হয়েছে রুমানা মঞ্জুর। কিন্তু আমি যেটি বলবো যে নারী তার মুঠো থেকে শেষ কুটোটুকু আলগা হয়ে যেতে দেয়নি কখনো। চারপাশের সমাজ যখন ধরে নেয় নারীর পরাজয় নিশ্চিত, সে আবার বাঁকফেরা নদীর মতো উঠে দাঁড়ায়। সেই ফিনিক্স পাখির প্রবাদটিকে সত্য করে দিতেই বোধহয়। আমরা সবাই দেখেছি সাভার ভবন ধসে 17 দিন পর উদ্ধার পাওয়া সেই বিস্ময় বালিকা রেশমা কি অসীম সাহস আর মনোবল নিয়ে বেঁচেছিলেন। তাই এটি কিন্তু স্বীকার করতেই হবে, আজকের নারী জীবনের বেঁচে থাকার লড়াইটা হাসি মুখেই জিতে নিতে পারে। ঘর থেকে সমাজ, সত্যি কি পারে? অনেক ক্ষেত্রেই পারে। ঘর থেকে সমাজ, তারপরে পরিবার থেকে, ঘর থেকে সমাজ, রান্নাঘর থেকে বোর্ড মিটিং, লক্ষ্য করে দেখুন সর্বত্রই নিজের অস্তিত্বকে সাবলীলভাবে বজায় রাখতে পারে আজকের নারী। তার আপনি বাংলাদেশের সমাজের দিকে যদি তাকান, তাহলে নারীর ক্ষমতায়নে বাংলাদেশকে কিন্তু এখন রোল মডেল বলা চলে। দেখেন আপনি, প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেতা নারী, স্পিকার নারী, সংসদ উপনেতা নারী। কিন্তু এখানে তো এটা তো স্বীকার করতে হবে স্যার যে রাজনৈতিক বাংলাদেশের রাজনীতিতে জেন্ডার সমতা কিন্তু দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটা জেন্ডার সমতার জন্য হয়নি, তাদের অ্যানসেস্ট্রাল কন্ট্রিবিউশন। আমরা শুনি আপনার কাছ থেকে, আমি আসছি আবার আপনার কাছে। এখানে দুটো প্রশ্ন উনি যেগুলো বললেন প্রফেসর মেঘনা জাহান, আপনি শুনলেন এবং আপনি কিছু বিষয়ে ডিসঅ্যাগ্রি করেন বলছিলেন। আপনার ডিসঅ্যাগ্রিমেন্টের জায়গাগুলো আমরা একটু শুনবো। আবার নারীর ক্ষমতায়ন, নারীকে আমরা প্রধানমন্ত্রীর কথা বললেন, বিরোধী দলের নেত্রীর কথা বললেন, তাদের নেতৃত্বে অসংখ্য নারী সংসদ সদস্যকে আমরা সংসদে দেখছি। এবং আজকে সংসদের যে চেহারা বা সংসদের যে ভাষা, সেটি আসলে নেতৃত্ব সম্পর্কে কী ধারণা দেয়, এবং সেখানে নারী সংসদ সদস্যদের বিশেষ করে যে বাচনভঙ্গি, যে কথামালা, যে দেহভঙ্গি, সেগুলো আসলে কি শিক্ষা দেয়, এই প্রশ্নটাও করব। আর সেই সঙ্গে আমি তৈরি পোশাক শিল্পের কথা বলছিলাম। আপনি সম্প্রতি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা প্রত্যাহার করে নিচ্ছে, সাময়িকভাবে স্থগিত করেছে। যদিও এর সঙ্গে তৈরি পোশাক শিল্পকে সরাসরি এফেক্ট করবার সম্ভাবনা খুব কম, কিন্তু আবার পড়তেও পারে, এরকম একটা সংখ্যা রয়েছে। সেই বিষয়টি যদি আপনি অ্যাড্রেস করেন। আমার কাছে মনে হয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত তাদের নিজস্ব। প্রত্যেক দেশেরই সভারেনিটি আছে, তাদের কি রুল হবে, ফ্রেম হবে, জিএসপি সুবিধা দেবে না কার্টেল করবে না নন টেরিফ ব্যারিয়ার দেবে, দ্যাটস আপ টু দেম। কিন্তু আমার কাছে মনে হয়েছে ক্ষুদ্র একটা দেশ, বন্যা খরা কবলিত এবং পাশ্চাত্যের ভোগবাদী সমাজের কারণে, জলবায়ুর উষ্ণতার কারণে এবং বিশ্বায়নের এই পরিবেশে বাংলাদেশ ইজ অ্যান আনন্যাচারাল ম্যান-মেড ভিকটিম। সেখানে মানুষগুলো সংগ্রাম করে বেঁচে আছে। 30 লক্ষ মেয়ে কাজ করে গার্মেন্টস শ্রমিক হিসেবে আমাদের অর্থায়ন করে, আমাদেরকে স্বাবলম্বী না হোক দারিদ্র্য সীমার কাছাকাছি থেকে রাখতে। সেই সময় এই জেস্টারটুকু
নিতান্তই ক্রুরাল মনে হয়, অমানবিক মনে হয়েছে। যদিও টাকার হিসেবে 3.4 মিলিয়ন ইজ নাথিং, কিন্তু যে জেস্চার দেভ শোন যে তুমি এটা ঠিক করো নাই, এটা যদি ঠিক করার কথা বলে যে ঠিক আছে ঠিক করলে আমরা দেব, তাহলে সাসপেনশন হতে পারতো। জিএসপি সাসপেন্ডেড সাসপেনশন, দ্যাট ইজ এ টার্ম অলসো ইউজ ইন জুডিশিয়ারি। আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনাকে কনভিকশন হলেও আপনাকে সাসপেন্ডেড ইমপ্রিজনমেন্ট দেয়, যে আপনার 5 বছরের সাজা হলো, যদি এই সাজার ভিতরে আপনি কোনো ক্রাইম না করেন ইউ আর অল রাইট, আর যদি ক্রাইম করেন ইউ পুট টু জেল। আমেরিকাকে মতো বিশাল শক্তিধর দেশ নিশ্চয় আমাদেরকে সেটা করতে পারতো যে তোমাদের এই জিএসপি সাসপেনশনটা এফেক্টিভ হবে 5 মান্থস পরে, 5 মাস আমরা দেখব। আমার যেটুকু জানি আমি এইটুকু বলতে চাই, কর্মপরিবেশ উন্নতি করার জন্য, কর্মপরিবেশ উন্নতির জন্য বারবারই তারা চাপ দিচ্ছে। না এই চাপ ঠিক নয়, আপনারা এটা ভুল করবেন না প্লিজ। কারণ হলো ওয়ার টাইমে, ওয়ার জোনে ফুড সাপ্লাই দিতে গেলে অনেক সময় ওয়ার অনেক কান্ট্রি বাধা দেয়, কারণ এটা সোলজারদের হাতে পড়বে, তারা আরো অ্যাট্রোসিটিস করবে, হিউম্যান রাইট ভায়োলেশন করবে। কিন্তু মেজরিটি পিপল সে 10 জনের হাতে পড়লে হয়তো এটা অ্যাট্রোসিটি বাড়াবে, কিন্তু 90 জন মানুষকে রক্ষা করার জন্যে আমাদেরকে এটা দিতে হবে। এইখানেও এই জিএসপি সুবিধাটা যত নমিনারি হোক, এইটা আমাদেরকে যে gesture they have shown to a very impoverished country struggling to come up, fighting against the odds, I think it is not parallel. It's not, no way I can expect it from a mighty country and a very benevolent President Obama, who I adored most. But now today I say he hasn't done the right decision. আর যেগুলো নিয়ে আমরা বলছিলাম যে সংসদের ভাষা, এবং আপনি ডিসএগ্রিমেন্টের কথা বলছিলেন প্রফেসর মেরিনা জাহানের সঙ্গে বারবার। আমার কথা হলো এই, নারীর ক্ষমতায়ন হয়েছে, আমরা চেষ্টা করছি, নারীর নীতি হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দল নেত্রী নারী, সংসদ উপনেতা নারী, স্পিকার নারী, অধিকাংশ নারী ক্যাবিনেট মেম্বার এবং নারী পার্লামেন্ট মেম্বাররাও সরব ভূমিকা রাখছে। এটা আমাদের বিশাল অর্জন। কোন শ্রেণীর সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেই শ্রেণীর ক্ষমতায়নের কথা বলছেন স্বীকার করি নিশ্চয়ই, কিন্তু আপামর জনসাধারণ মেয়েরা যারা খেটে খাওয়া, যে মেয়ে মাঠে যারা কাজ করে, গার্মেন্টসে যারা কাজ করে, যারা হাউসওয়াইফ হিসেবে আছে, তাদের ক্ষমতায়নকে আমরা করতে পেরেছি? তারা কি পুরুষের ডিকটেশনে চলে না? ইভেন কি ভোট দেওয়ার সময় বলে না যে তুমি ওকে ভোট দেবা? তারা কি বলে না যে আমার নারী স্বাধীনতার সম্বন্ধে বলতে সাহস পায় না? স্বামী যা বলে তাই করে আসে, সেটা তো আমাদের ছেলে যা বলে তাই করে আসে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। উপজেলা ভাইস চেয়ারম্যান আছে মহিলা, তাদের কোনো কাজই করতে দেওয়া হয় না, তাকে ক্ষমতায়ন করতে পারেনি। উপরের প্লাস্টার করা, চুনকাম করা সমাজের অংশের ক্ষমতায়ন দিয়ে আপামর বিশাল মহিলার সমাজের ক্ষমতায়ন হয়েছে আমি মনে করি না। তবে উদ্যোগ অনেক হয়েছে, উদ্যোগ প্রশংসনীয়, এই সরকারও নিয়েছে, আগের টার্মও এই সরকার নিয়েছিল, মাঝখানে সেটা নারী নীতি বাতিল করা হয়েছে। কিন্তু আমার বিশ্বাস ভোটের রাজনীতিতে ক্ষমতায়ন তাকে রাখার জন্য কতটুকু কে দৃঢ়তার পরিচয় দিবে আমি সন্দিহান। আমি যেটি মনে করি যে একটি হচ্ছে যেটি নিয়ে আপনি বলতে চাইছিলেন, এই যে গার্মেন্টসের ক্ষেত্রে জিএসপি সুবিধা বাতিল করবার কারণ যে কর্মপরিবেশের প্রশ্নটি। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে সংসদে যে নারীদের, আপনি নারীর ক্ষমতায়নের কথা বলছেন, কিন্তু নেতৃত্বের চেহারা যদি এই হয়, ভাষা যদি এই হয়, সেখানে মানুষ আর সংসদ আমরা এখন টেলিভিশনে দেখছি, রেডিওতে শুনছি। হ্যাঁ, আমাদের পোশাক শিল্পের 40 লাখ শ্রমিকের মধ্যে 80% তো নারী, এবং আমার জানা মতে খুব কম বয়সী মেয়েরা জীবিকার তাগিদে গ্রাম থেকে শহরে এসে, বিশেষ করে ঢাকা শহরে এসে তাড়াতাড়ি তারা ওই গার্মেন্টসের কাজগুলি শিখে নেয়, এবং সেই সব কম বয়সী মেয়েদেরকে দিয়ে কাজ করিয়ে গার্মেন্টস মালিকরা কিন্তু কোটি কোটি টাকার মুনাফা অর্জন করছেন।
আর এখানে আরেকটি বিষয় যে নারী শ্রমিকদের শ্রম কিন্তু কোনো অংশেই পুরুষের চেয়ে কম নয়, কিন্তু বেতন বৈষম্যটা চোখে পড়ার মতো। আরও একটি বিষয় যে ত্রিপক্ষীয় চুক্তির অন্যতম শর্তই ছিল 3 মাস সবেতনে মাতৃত্বকালীন ছুটি। সেটিও কিন্তু কার্যকর হয়নি, এখনো হয়নি। কারণ নারী শ্রমিকরা ছুটি চাইতে গেলেই তাদের বেতন ভাতা ছাড়া ছুটি নিতে হয়, নতুবা চাকরি হারাতে হয়, নতুবা শুনতে হয় নানা রকম মন্তব্য, আজে বাজে কথা। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে একজন শ্রমিক হয়েও শ্রম আইনের কোনো সুবিধাই কিন্তু ভোগ করতে পারছেন না এই নারী শ্রমিকরা, অথচ এই নারীরাই অন্যতম শ্রমশক্তি পোশাক শিল্পে। কাজে এই যে জিএসপি সুবিধাটা স্থগিত করা হলো, এখানে সব দায়ভার কিন্তু সরকারের উপর চাপালে হবে না। আমি খুব বিনীতভাবে গার্মেন্টস মালিকদের প্রতি বলবো যে এখন আত্মতুষ্টি নয়, আত্মসিদ্ধির সময় এসেছে এবং এই শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও আন্তরিকভাবে বিচার করা যেতে পারে, আর আন্তরিকভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে সেগুলিকে দেখা উচিত। এবং এই সূত্র ধরেই আমি বলবো যে মানবিক মূল্যবোধগুলো যেন মালিকদের ব্যক্তি চরিত্রের মাধ্যমে বিকশিত হয় এবং শ্রমিক শোষণের নীতিটিও পরিহার করতে হবে। আমি একটু ডিসএগ্রি করতেছি, আপনারা কনফিউজ করেন সামটাইম। আই এম সরি টু সে, কোন দেশ যদি হিউম্যান রাইট ভায়োলেশন করে, গ্রস ভায়োলেশন, তখন স্যাংশন দেয়। স্যাংশন ইনক্লুডস এভরিথিং, কিন্তু ওই থিঙ্কিং অ্যাবাউট দি পুয়ার পিপল, ফুড এইড, মেডিকেল এইডস, ড্রিঙ্কিং, এগুলোকে আওতার বাইরে রাখে, কারণ তাহলে বিশাল জনগোষ্ঠী সাফার করবে। আমাদের জিএসপি সুবিধা তুলে নিলে শুধরানো যাবে, এটাই একমাত্র পন্থা নয়। এটা যদি ইউরোপ, সৌভাগ্যের ব্যাপার ইউরোপ বলেছে আজকে যে তারা জিএসপি তুলে নেবে না, তবে শ্রমিকের অধিকার সংরক্ষণে যথাযথ পদক্ষেপ নিতে হবে। দ্যাট উড হ্যাভ বিন দ্য রাইট অ্যাপ্রোচ, সেটাই হতো আসল। আর আরেকটি কথা, আইএলও কনভেনশনে কিন্তু আছে, কোনো কারখানায় যদি 50 জনের বেশি নারী শ্রমিক থাকে তাহলে সেই কারখানায় ডে কেয়ার সেন্টার থাকতে হবে। কিন্তু আমার জানা মতে বড় বড় কয়েকটি গার্মেন্টস ছাড়া অধিকাংশ গার্মেন্টসেই এই ডে কেয়ার সেন্টার। কিন্তু আপনাদের দুজনেরই ভাষা জ্ঞান যথেষ্ট সমৃদ্ধ, কিন্তু আপনারা সংসদের ভাষা নিয়ে কথা বলছেন না, আমি বারবার ইনসিস্ট করার সত্ত্বেও। না, সেটা আমি যেটি বলবো যে আগেও বলেছি শিক্ষা মানুষের মনকে বিকশিত করে। এখন আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে আমাদের সম্মানিত নারী সংসদ সদস্যদের নিকট থেকে আমরা যে ধরনের বাক্য, যে ধরনের শব্দ শুনছি, সেগুলো নিশ্চয়ই আমাদের শিক্ষা ও সংস্কৃতিকে মোটেও সমৃদ্ধ করছে না, কখনোই করছে না। কাজেই প্রথমে আমাদের বিদগ্ধ রুচির সুশীল মানুষ হতে হবে, তারপরে এই সমস্ত দায়িত্বপূর্ণ পদে যাওয়ার কথা চিন্তা করতে হবে। আপনি কোনো মন্তব্য করবেন? আমি এটুকু বলতে চাই, আসলে সমাজে বিভাজন, বিভক্তি, ক্ষোভ, যদি দ্বন্দ্ব, সংঘাত, এইসব যদি অতিমাত্রায় বেড়ে যায়, তখন কন্টেন্ট, পরিশীলিত ভাষা ব্যবহার করা অনেক সময় সম্ভব হয় না। তবে আমার অনুরোধ থাকবে, পার্লামেন্ট যেহেতু সিটাডেল অফ পাওয়ার, সিটাডেল অফ আইকন অ্যান্ড সিম্বল অফ দ্য নেশন, তারা যেন পরিশীলিত ভাষা ব্যবহার করে সংসদীয় গণতন্ত্রকে স্থায়ী করে, সুন্দর করে। তাদের ভাষা যেন অন্যরা শিখে, তাদেরকে অনুকরণ করে, অনুসরণ করে। আলোকিত মানুষ, আমি যতটুকু জানি এই পার্লামেন্ট মেম্বার অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, অনেকেই আমারও ছাত্রী। আমি কিন্তু আমার অনুরোধ আমার একটা শুধু থাকবে, ক্ষোভ, বিক্ষোভ, পাওয়া না পাওয়া, হতাশা, ক্ষমতা, অবিরোধী যেই হোক, পরিশীলিত মানুষ, আলোকিত মানুষ হলো শিক্ষার প্রথম শর্তটাই হলো জীবনে হতাশার বঞ্চনাকে কাটিয়ে পরিশীলিত ব্যবহার করা। সেটাই যেন সবাই করে। আমার আবার আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখানে সংরক্ষিত আসনের মাননীয় মহিলা সংসদ সদস্যরাই এই সমস্ত বাক্য ব্যবহার করছেন।
মানে ওনা ইনফ্যাক্ট খারাপ করুন ভালো করুন ওনাদের রোলটাই সংসদের ভেতরে আছে, বাকিদের কিন্তু অনেকে কথাই বলেন না। অনেক সংসদ সদস্য, আমি হয়তো গত 4.5 বছর একবারের জন্য তিনি দাঁড়াননি, অনেক নামি দামি সংসদ সদস্য আছেন তারাও কিন্তু দাঁড়াননি। যাই হোক, নারীর এই যে ক্ষমতায়ন নিয়ে কথা বলছি বা নারীর অগ্রযাত্রা নিয়ে কথা হচ্ছে, আপনি নিজের সমাজবিজ্ঞানের শিক্ষক ছাত্রী, নারীর প্রতি সহিংসতার প্রসঙ্গটি নিয়ে অনেক সচেতনতা আছে, জনসচেতনতা বেড়েছে, কিন্তু সহিংসতা কিন্তু আগের তুলনায় বেড়েছে এবং বিভিন্ন স্টাডি তাই বলছে। কারণ কি বলে মনে হয়, কেন এই যে ঘরে বাইরে নির্যাতনের? নারীর বিরুদ্ধে সহিংসতা তো নতুন কিছু নয়। আমাদের সংবিধানে নারীর সমান অবস্থানের কথা উল্লেখ থাকলেও নানা ধরনের প্রতিবন্ধকতা নারীর সৃজনশীলতা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষেত্রে প্রতিনিয়তই অন্তরায় হয়ে দাঁড়ায়। নারীর উপর অ্যাসিড নিক্ষেপ, খুন, ধর্ষণ, ফতোয়ার মাধ্যমে দৌড়া মারা, কখনো বা হাত কেটে দেয়া, গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেবার মতো ঘটনাও ঘটছে নারীর জীবনে। এবং দুঃখজনক হলেও কিন্তু সত্য, এ সংক্রান্ত অভিযোগগুলো তেমনভাবে নথিভুক্ত করা হয় না। আর সম্মানহানির ভয়, দ্বিতীয়বার নির্যাতনের আশঙ্কা, হুমকির আশঙ্কায় এসব ব্যাপারে মামলা চালাতে খুব বেশি দিন আগ্রহী থাকে না অনেকেই। আমরা কিছুদিন আগেই দেখেছি যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মারা গেলেন পটুয়াখালীর একজন গৃহবধূ মিতু আক্তার। মিতুর দোষ ছিল তার গায়ের রং কালো। এই কালো রঙের কারণে তার শ্বশুর শাশুড়ি তাকে নানা ধরনের কটূক্তি করত, লাঞ্ছনা করত। 2 সন্তানের মা মিতু নিজেই নিজের গায়ে কেরোসিন ঢেলে দিয়েছিলেন কিনা, কিংবা অন্য কেউ তার গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল কিনা, সেই সাক্ষ্য দেওয়ার জন্য সেই নারী কিন্তু আর বেঁচে নেই। মাত্র 26শে জুন প্রথম আলোতে দেখলাম নিকুঞ্জ মডেল কলেজের ছাত্রী মনিরা পারভিন, তাকে যৌতুকের কারণে দিনের আলোয় ইট, কাঠ, ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে এমনভাবে মারা হয়েছে, তারপরে সে মারা গেলেন ঢাকা মেডিকেল কলেজের। এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। নারীর সুরক্ষার জন্য কাগজে কলমে অনেক আইন আছে, কিন্তু আমি মনে করি আমাদের মনোজগতের যে অন্ধকার, সেই অন্ধকারকে সমূলে উৎপাটন করতে না পারলে এ ধরনের সহিংসতা কখনোই ঠেকানো যাবে না। এটা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত। যদি আমাদের ছোটবেলায় মা বাবা বা স্কুল, বিদ্যালয় জীবনের প্রথমে যে বীজটি বপন করা হবে, শ্রদ্ধার যে স্থানটি তাকে শিখাতে হবে, নারী পুরুষ যেন পরস্পরের শ্রদ্ধাশীল হয়, সেই বীজটি বপন যদি ঠিক সময় করা হয় পরিবার থেকে, তখন পরিপূর্ণ জীবনে তার বিস্তৃতি ঘটবে। আর তখন সেই পুরুষ বা সেই ছেলে যখন দেখে তার মা নিগৃহীত হচ্ছে, যখন দেখে তার বোন ইকুয়াল ট্রিটমেন্ট পাচ্ছে না, সে মনে করে এটাই সিস্টেম। এবং সেই অবস্থাতেই যখন বড় হয়, দ্য ডাই ইজ অলরেডি কাস্ট। আপনি যত ইন্টারভেনশন করেন আর ল করেন, কিন্তু আপনার মানসিক গতি প্রকৃতি এবং চারিত্রিক গুণাবলীর বৈশিষ্ট্যের বিকাশের যেটা পথটা, সেটা তো আগেই হয়ে গেছে। তাই আমার অনুরোধ থাকবে, শিক্ষায় নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া। যেমন অর্ধেক আকাশ ধরে রেখেছে নারী, সেটি শিশু হয়তো বুঝবে না, কিন্তু যদি বলি তোমার মাকে তুমি যেমন ভালোবাসো, বোনকেও তেমনি করে ভালোবাসো, তাহলেই সে বুঝবে। তোমার বোন অন্যেরই বোন, অন্যের বোনও তোমার বোন। এমন করে যদি আমরা শিখাই, সমাজে তাই হবে। আর যদি আমরা তালেবানি স্টাইলে শিক্ষা দিতে যাই, তাহলে তো গড অনলি ক্যান সেভ আস। আমাদের কারিকুলামের মধ্যে কি মানে প্রাইমারি লেভেলে বা স্কুল লেভেলে এরকম আমার নীতি শিক্ষা প্রথমবারের মতো, নীতি এবং আদর্শ শিক্ষা প্রথমবারের মতো এই শিক্ষা নীতিতে অন্তর্ভুক্ত হয়েছে এবং সে উচ্চ ইমপ্লিমেন্টেডও হচ্ছে। সব ক্ষেত্রে সমভাবে হচ্ছে বলে মনে হয় না, বাট ইট উইল টেক টাইম। তখন হলেও এটা
আসতে আরো বেশি। আরেকটি প্রশ্ন আমি করতে চাই যে এখানে আমরা নারীর প্রতি সহিংসতা নিয়ে আলোচনা করছি, কিন্তু আমরা যদি গোটা দেশের সামগ্রিক চিত্রটা একবার দেখবার চেষ্টা করি, মানুষ কিন্তু আগের চাইতে অনেক বেশি হিংস্র হয়েছে। আমাদের অনেক অর্জন আছে, আমরা অর্থনৈতিকভাবে এগুচ্ছি, আমাদের দারিদ্র্য সীমা থেকে অনেকেই উপরে উঠে আসছেন, কিন্তু হিংস্রতা দেখলে মানে অনেক হিংস্র নানান ক্ষেত্রেই দেখতে পাই আমরা। এটা সত্যি বলেছেন যে হিংস্রতার চিত্রটা এখন মানুষ কেটে বিশ্ব জুড়েই হয়েছে, তবে আমাদের দেশে বোধহয় বেশি হয়েছে এই সহিংসতার চিত্র। আমরা গত কয়েক মাসেই যেভাবে দেখলাম, এরকম সহিংসতা তো আমরা চাইনি কখনো। মুক্তিযুদ্ধের সময় আমরা যুদ্ধ করেছি, যুদ্ধকালীন অবস্থায়, শান্তির কালে তো এই সহিংসতা দেখার কথা ছিল না। অনেক কারণ আছে এই সহিংসতার। একটা কারণ হলো এখনকার জেনারেশন টাইমে উঠেছে মি জেনারেশন, মানে আমি তারা তাদেরকে নিয়েই ব্যস্ত, আর তাদের ছবি দেখে, তাদের গান গায়, তাদের এর করে, সমাজের সঙ্গে ওনার সম্পৃক্ততা নাই। আরেকটা হলো সোসাইটিতে ডিপ্রাইভেশনের লেভেলটা 21st সেঞ্চুরির এটাই হলো কার্স, স্টাউন্ডিং ওয়েলথের পাশে অ্যাবজেক্ট পভার্টি। ঢাকা শহরের স্কাই ক্যাপার 20 বছর আগে এরকম ছিল না। আপনি যদি 20 বছর আগে ঢাকা শহর তুলনা করেন আর আজকের সঙ্গে তুলনা করেন, তাহলে স্টাউন্ডিং ওয়েলথ আর তার পাশে অ্যাবজেক্ট পভার্টি, রাস্তার পাশে মানুষ, সে তো বিক্ষুব্ধ থাকবেই, তার তো সহিংসতা থাকবেই, সে তো মনে করবে তার অধিকার বঞ্চিত। সে সহিংসতাই রূপ নেয় ডিফারেন্ট ফর্মে। আমার মনে হয় সমাজে সমতাভিত্তিক সমাজের বিধান না করলে আর আদর্শিক অবস্থানটাকে ফিরিয়ে না আনলে এই সহিংসতা আরো বাড়তেই থাকবে। এবং সেই সঙ্গে এই যে গত কয়েক মাসের প্রসঙ্গ যখন তুললেন, তখন এই কয়েক মাসের চেহারার সঙ্গে আসলে যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গটি সম্পর্কিত হয়ে যায়, হেফাজতের আন্দোলনের প্রসঙ্গটি জড়িয়ে পড়ে, তাদের 13 দফার ইস্যুটিও এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে কি মনে হয় যে এই হিংস্রতাগুলো কি এর সঙ্গে, মানে এই ইস্যুগুলোর সঙ্গে সম্পর্কিত, না আরও গভীরে কোনো কারণ আছে? প্রথমে আমি যেটি বলবো যে নারীর প্রতি সহিংসতা, তারপরে নারী নির্যাতন, এ ধরনের সংবেদনশীল বিষয়গুলো শুধুমাত্র আইন প্রয়োগ করে কখনোই বন্ধ করা যাবে না। যদিও এক্ষেত্রে আইন একটি বড় নিয়ামক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের মানসিকতার পরিবর্তন, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং আমাদের আচরণের পরিবর্তন। এবং আমি মনে করি নারী পুরুষের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রকে সুসংহত করে সবার জন্য একটি সমৃদ্ধ দেশ গড়ে উঠতে পারে। আর আপনি যে বলেছেন যে হেফাজত, যুদ্ধ অপরাধীদের বিচার, জামাত এই উগ্র মৌলবাদী রাজনৈতিক সংগঠনটি ধর্মীয় রাজনীতিকে সামনে রেখে দেশে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবার চেষ্টায় একেবারে মরিয়া হয়ে উঠেছে। জামাত ধর্মকে রাজনীতির সাথে মিলিয়ে ফেলায় ধর্মের পবিত্রতা যেমন ক্ষুণ্ণ হয়েছে, রাজনীতিও কিন্তু কলুষিত হয়েছে। আমরা কি কখনো ভুলে যাব? আমরা কখনো ভুলব না এই ধর্মীয় ধ্বজাধারী মৌলবাদী সংগঠনটি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় 30 লাখ মানুষ হত্যায়, 2 থেকে 4 লাখ মা বোনের সম্ভ্রমহানিতে সক্রিয় সহযোগিতা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীকে। জাতিকে মেধাশূন্য করে দেবার প্রয়াসে বুদ্ধিজীবী হত্যার নীল নকশায় জামাতের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। তারাই এখনো বাংলাদেশ নামক রাষ্ট্রের বাস্তবতাকে স্বীকার করে নিতে পারছে না। স্বীকার করতে তাদের কষ্ট হয়। তাদের ঘাড়ে এখনো পাকিস্তানি প্রেতাত্মা ভর করে আছে। আর মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের শাস্তি, এটি এখন দলীয় রাজনীতির বাইরের দাবি, সব প্রজন্মের দাবি, গ্রাম শহরের দাবি। যুদ্ধ অপরাধীদের শাস্তি, বিচার, এই আন্দোলনের মূল শক্তিতে আছেন মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধ দেখেনি কিন্তু রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা দেখেছে। যুদ্ধ অপরাধীদের বিচারের রায়ের মধ্যে দিয়ে দেশ কলঙ্কমুক্ত হচ্ছে এবং আমি মনে করি 30 লাখ শহীদের আত্মাও শান্তি পাচ্ছে।
হেফাজত হচ্ছে জামাতের নব্য সংস্করণ। তাদের সেই 13 দফা বলেন, 14 দফা বলেন, সবই অযৌক্তিক, অসাংবিধানিক, এবং সেইগুলি যদি মানা হয় দেশ একটি প্রধানমন্ত্রী তো বলছেন যে অনেকগুলো মানা হয়েছে, কিছু বিবেচনায় আছে, হয়তো কিছু সেটি কিন্তু আমার জানা নেই, সেটি জানা নেই। আমি যেটি বলবো যে এগুলি মানা হলে কিন্তু দেশ একটি মধ্যযুগীয় তালিবানি রাষ্ট্রে পরিণত হবে। আর দেশের জনসংখ্যার অর্ধেক নারী, সেই নারীকে যদি আপনি কর্মক্ষেত্র থেকে ফিরিয়ে নেন, কারণ হেফাজত বলেছে যে নারীরা বাইরে এসে কাজ করতে পারবে না, নারীকে কর্মক্ষেত্র থেকে ফিরিয়ে নিলে তারা সেটি বলেনি, কাজ করতে পারবে কিন্তু অবাধ একসাথে কাজ করতে পারবে না। তার মানে কি? তাহলে তো অর্থনীতির চাকাই ঘুরবে না। আমার জানা মতে হাজার হাজার নারী পুরুষ একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আসলে এসব কিন্তু কিছুই নয়, নারী সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যাবার একটা অশুভ চেষ্টা। আর আরেকটা কথা, যখনই আপনি নারীর অধিকারের কথা বলবেন তখনই কিন্তু মৌলবাদী সংগঠনগুলো চিৎকার করবে, ধর্ম গেল, ইসলাম গেল। কিন্তু যখন একজন নারী সহিংসতার শিকার হন কিংবা নির্যাতনের শিকার হন, এই সংগঠনগুলোর কেউ তো একটি প্রতিবাদও করে না। কাজেই এ সবই হচ্ছে নারীকে পেছন দিকে নিয়ে যাবার, মুক্ত চিন্তার পথ রুদ্ধ করবার অশুভ পায়তারা। কারণ পৃথিবীর ক্রমবিবর্তনের ইতিহাসে সভ্যতা সৃজনে নারীর ভূমিকাকে খাটো করে দেখবার অবকাশ এখন মোটেও নেই, এবং এটা আমাদের মানতে হবে। একজন নারীর সফলতার পেছনে রয়েছে অজস্র সমস্যা, অনেক প্রতিকূলতার কাহিনী। বর্তমানে আমাদের সমাজে পেশাগত জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে নারী অর্জন করেছে অভাবনীয় সাফল্য। তাই দেখা যাচ্ছে একজন মা, একজন মেয়ে কিংবা স্ত্রী হিসেবে নারীর যে চিরায়ত রূপ, সেখানে যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রফেসর চৌধুরী, আমি তো হেফাজতের 13 দফা সম্বন্ধে বলতে সফিস্টিকেটেড এন্ড টাচি ইস্যু, আমি শুধু এটুকু বলতে চাই, ওনারা যদি মনে করে থাকেন ওয়েস্টার্ন পারমিসিভ সোসাইটির ভ্যালুকে আমরা ইনকালকেট করছি, তা কিন্তু নয়। বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা যখন পড়ালেখা করে একসঙ্গে, সেটা কিন্তু ওয়েস্টার্ন পারমিসিভ সোসাইটি নয়। একসঙ্গে যখন কাজ করে অফিসালদের, সেটা কিন্তু শালীনতার ভিতরেই করে। সুতরাং শালীনতা বজায় রেখে কাজ করতে যাই, তার বিপক্ষে যদি প্রতিবাদ করেন বা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তাহলে তো সমাজ মুখ থুবড়ে পড়বে। আরও বলেছেন যে, প্রধানমন্ত্রী বলেছেন অনেক কথাই আছে কোনো ধর্মীয় অনুভূতিকে আঘাত করলে তার শাস্তি 10 বছর পর্যন্ত হতে পারে। এটা ইসলামের জন্য হতে পারে, অন্য কোনো ধর্মের জন্য হতে পারে। ওনারা বলছেন যে ইসলামের জন্য ব্লাসফেমি অ্যাক্টটা এবং মৃত্যুদণ্ড চেয়েছেন। এইখানে দণ্ডটা অলরেডি 10 years আছে, ইট ক্যান বি এক্সটেন্ডেড। কিন্তু এটার অ্যাবিউজ বন্ধ কী করে করা যাবে? আমরা পাকিস্তানে দেখেছি খ্রিস্টান কমিউনিটির লোকদেরকে ব্লাসফেমি অ্যাক্টে ফেলে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্যে। সেটা সারা বিশ্ববাসী জানে। এইটাই হলো সংখ্যা। আরেকটা সংখ্যা হলো নারী প্রগতির, নারীর নীতি এবং শিক্ষানীতিতে কোনো রকমের ভেদাভেদ রাখা হয়নি। সব ইসলামও তো ভেদাভেদ রাখেনি। ইসলামের প্রথম যুগে নারীরা কি যুদ্ধ করেনি পুরুষের পাশে? এই আমেরিকা যে ওয়ার্ল্ডের সুপ্রিম পাওয়ার এবং নাম্বার 1 ইকোনমিক পাওয়ার অ্যান্ড কন্ট্রোল হোল ওয়ার্ল্ড, তাদের দেশেও নারীরা যুদ্ধক্ষেত্রে সাপোর্ট লাইনে গেছে, যুদ্ধক্ষেত্রে যায়নি। যুদ্ধক্ষেত্রে যাওয়ার পারমিশন মাত্র 2 মাস আগে পেয়েছে। কমব্যাট জোনে কমব্যাট করতে যেতে 2 মাস আগে পেয়েছে। অথচ ইসলাম 1500 বছর আগে, ইসলামের প্রথম যুগে মহিলারাই অস্ত্র ধরে যুদ্ধ করেছে। যখন যুদ্ধ করতে পারি একসঙ্গে জীবন রক্ষার জন্যে, ধর্ম রক্ষার জন্যে, একসঙ্গে সকল কাজই করা যায়। কাবা শরীফ যখন আমরা তওয়াফ করে মানুষ, তখন তো নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। পবিত্রতম স্থানে আল্লাহর ঘরে তওয়াফ করে একসঙ্গে, সেখানে তো ধাক্কাধাক্কির প্রশ্ন ওঠে না। অনেককে প্রশ্ন করেছিল সেখানে বিভেদ তোলেন না কেন? বলে যে আমি তো মানুষ দেখি, এখানে পুরুষ আর মেয়ে দেখি না।
আমি যারা এসব কথা বলছে তাদেরও বলবো, মানুষ দেখেন, আলোকিত মানুষ দেখেন, প্রকৃত ইসলামকেই দেখেন। আমরা সবাই ইসলামে বিশ্বাসী যারা ধর্ম। এখানে সেকুলারিজমের একটা ডেফিনেশন নিয়ে প্রবলেম হয়। ওয়েস্টার্ন সেকুলারিজম মানে বস্তুবাদিতা, পাশ্চাত্যের যে ধারণা সেটা ভ্রান্ত ধারণা। সেখানে রিলিজিয়ানকে এক্সক্লুড করে, কিন্তু আমাদের ওরিয়েন্টাল ফিলসফিতে, আমাদের এই পূর্বাঞ্চলের ফিলসফিতে এই সেকুলারিজম মানে হলো যার ধর্ম শেষে দৃঢ়তার সঙ্গে পালন করবে, অন্য ধর্মকে আঘাত করবে না। এটাকে মিসআন্ডারস্ট্যান্ড করার কোনো স্কোপ নাই। আরো একটি মজার ব্যাপার আমরা শেষ করব যে আপনি যদি আরো একটি মজার ব্যাপার আপনি নিশ্চয়ই জানেন যে চাঁদ নিয়ে রূপকথা হয়, গল্প হয়, কবিতা হয়, কিন্তু চাঁদকে ব্যবহার করে এই মৌলবাদী সংগঠন যে ধরনের রক্তের হোলি খেলা খেলেছে সেটি বিশ্বে আর কোথাও কখনো ঘটেছে কিনা আমার জানা নেই। চাঁদে দেলোয়ার হোসেন সাঈদীকে দেখা গেছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এ ধরনের মৌলবাদী মিথ্যাচার, প্রতারণা কোনো রাজনৈতিক সংগঠন করতে পারে এটি ভেবেই আমি হতবাক হয়ে যাই। এত শুধু কাবা শরীফের গিলাফ বছর বছর বদলানো হয়। পবিত্রতম কাবা শরীফ, তার গিলাফ পবিত্রতম, সেটা বদলানো হয় এবং কারুকাজ খর্জিত স্বর্ণ এবং কোরআনের আয়াত লেখা সব সেটা বদলানো হয়ে যখন হয়, সেসবই পত্রিকায় আমরা দেখি সাঈদীর জন্যে এটা মানববন্ধন করা হচ্ছে। তাহলে যারা এই প্রচার প্রপাগান্ডা করে তারা কি সত্যি ধর্মের কাজ করে? দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল, IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি @tritiyomaatra.com 6161 নম্বর আপনারা SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন tritiyomatra.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয়মাত্রা। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05। তৃতীয় মাত্রার এই পর্বটি আপনি আপনার সেলফোন থেকে 16258-এ ডায়াল করে শুনতে পারবেন, অর্থাৎ তৃতীয় মাত্রার সর্বশেষ পর্বটি এবং পুরনো পর্বগুলো শুনবার জন্য আপনার সেলফোন থেকে ডায়াল করুন 16258-এ। প্রফেসর মেরিনা জাহান এবং প্রফেসর ডক্টর এ কে আজাদ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাদের সময়ের জন্য। দর্শক মণ্ডলী, দুজন শিক্ষাবিদ কথা বলছিলেন এবং শুরু করেছিলেন শিক্ষা নিয়ে, এবং সেখানে মূল কথা হচ্ছে যে শিক্ষার মানের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। মূল কথা যেটি বেরিয়ে এসছে, উচ্চশিক্ষায় বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের কথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ কে আজাদ চৌধুরী আমাদেরকে জানিয়েছেন। তবে শিক্ষার মূল জায়গা যেটি, সেই প্রাথমিক স্তরে কিন্তু আরও অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার, এবং একই সঙ্গে যারা শিক্ষা দান করছেন তাদেরকেও আবার প্রশিক্ষণ দেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক কথা হয়েছে, নারীর প্রতি সহিংসতা নিয়ে আলোচনা হয়েছে। প্রফেসর মেরিনা জাহান বেশ কিছু প্রসঙ্গের অবতারণা করেছেন, সঙ্গে প্রফেসর আজাদ চৌধুরী তার মতামত রেখেছেন। কিন্তু মূল কথা সেটি হচ্ছে নারীর ক্ষমতায়ন হোক, নারীকে শিক্ষিত করে তোলা হোক, সবার আগে যেটি দরকার সেটি হচ্ছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি যেটি আছে সেটিকে বদলানো, এবং সেটিও ওই প্রাথমিক স্তর থেকেই, অল্প বয়স থেকেই ছেলে মেয়েদেরকে শেখানো দরকার। পরিবারের অর্থাৎ অভিভাবকরা এক্ষেত্রে ভূমিকা রাখবেন, এবং আমাদের প্রাথমিক শিক্ষার যেখানে শিক্ষার ভিত্তিভূমি সেখানেও কারিকুলামের মধ্যে এই বিষয়টি সন্নিবেশিত থাকা দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।